আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাশেদ হোসেন বলছিলাম। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের কিছু গলদ। বাংলাদেশে এমনি স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে যে মডিফিকেশনগুলো হয়েছে, স্কুল পর্যায়ে বিশেষ করে যেভাবে কারিকুলাম হয়েছে, এটার ব্যাপারে আমি একজন অভিভাবক হিসাবে আমি এটা খুব একটা অ্যাপ্রিসিয়েট করতে পারি না। কলেজ লেভেলে যে এডুকেশনটা আছে, কলেজে যে সায়েন্স, আর্টস, কমার্স যেটা পড়ানো হয়, সেটা আমার কাছে মনে হয় ঠিক আছে। তবে আমি নিজেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তো আমি যে প্রবলেমগুলো দেখেছি সেটা এখন অ্যাড্রেস না করলেই না। প্রথমত হচ্ছে বাংলাদেশে শিক্ষা বিস্ফোরণ হয়েছে শিক্ষার, কিন্তু শিক্ষা সংক্রান্ত যে বিষয়টা হওয়া দরকার, যে বিশ্ববিদ্যালয়টা হবে জ্ঞান সৃষ্টি হওয়ার একটা জায়গা, বা একটা আনন্দের জায়গা, যে নতুন কিছু উদ্ভাবন হচ্ছে, নতুন কিছু হচ্ছে। যদিও অনেক গবেষণা হচ্ছে, এবং অনেক ফান্ড বিভিন্নভাবে ট্রানজ্যাকশন হচ্ছে, ফরেন ফান্ড বা এগুলো যেটাই হোক না কেন, কিন্তু কলেজ লেভেলে যে ঘটনাগুলো দেখা যায় বা স্কুল লেভেলে, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে, ল্যাবরেটরি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ফান্ড আসে সরকার থেকে। কেউ এইটার বিষয়ে কোনোভাবেই নজরদারি করে না এবং ঠিকমতো প্র্যাকটিক্যাল হয়ও না। কলেজের ক্ষেত্রে আমি যেটা শুনলাম, অনেক সরকারি বেসরকারি কলেজে সেখানে কেবলমাত্র টাইট্রেশন, কেমিস্ট্রি টাইট্রেশন শেখায়। ফিজিক্সের অনেক জিনিস আছে যেগুলো দেখায় না, ভার্চুয়ালি দেখে নিতে বলে। তো আসলে ব্যাপারটা তো এরকম না। একটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যেটাই হোক না কেন, তার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে। প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন শুধু না, অ্যাসপেক্টস আছে, সেগুলোকে কিন্তু পূরণ করা হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে যে কোনোভাবেই ছাত্ররা ঠিকমতো ইউনিভার্সিটি লেভেলে পারফর্ম করতে পারছে না। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি পিএইচডি, মাস্টার্স পিএইচডি বুয়েট থেকে। আমি ক্যাথলিক ইউনিভার্সিটি লুভেনে আমার সায়েন্স প্রোগ্রামে পিএইচডি করতে গিয়েছিলাম। আমার যে রিসার্চের কাজটা সেটা পুরোটাই ওখানে করেছি। আমি যেটা দেখেছি যে তারা প্রত্যেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে মূল্যায়ন করে। আমি শাহজালাল ইউনিভার্সিটিতেও এই বিষয়টা দেখেছি। আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল করতে হয়েছে, সকাল বিকাল, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট। এটা মাস্টার্স করতে যেয়ে বা পিএইচডি করতে যেয়েও দেখেছি যে এখানে বুয়েটে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল করানো হয়, কারণ এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আচ্ছা, যে বিষয়টার ব্যাপারে বলছি, যে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিন্তু 100-100-র বেশি। সরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেপেলেগুলো পড়তে যায়, অনেকে আছে তাদের অর্থনৈতিক সঙ্গতি নাই, কিন্তু একটা ডিগ্রি নিতে হবে, এজন্য সে পড়তে যায়। অনেক ক্ষেত্রে শুধুমাত্র টাকা পয়সার ট্রানজ্যাকশনের ইতেই ডিগ্রি হয়ে যাচ্ছে, সেখানে ঠিকমতো প্রশাসনও থাকে না। বহু কিছু ডিসক্রিপেন্সির মধ্যে, যদিও বিগত সরকার আমলে ইউজিসির নিয়ন্ত্রণে এটাকে অনেকভাবে মডিফিকেশন করার চেষ্টা করা হয়েছে। দেখা যায় যে অনেকে ভুয়া ডিগ্রি নিয়ে তারা প্রফেসর হয়ে বসে আছে। অনেক ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে এইটা হলে কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে, এইটা হলে অ্যাপ্লাই করতে পারবে না শিক্ষক হিসাবে। সেইগুলো যেটা লেখা থাকে স্ট্যান্ডার্ড যে প্রসেস, সেইটা যে ক্রাইটেরিয়া ফুলফিল করে, সেই ফুলফিল করার পরেও অনেকে শিক্ষকতা করতে পারে না। কেন? কারণ তার ঠিকুজি গোষ্ঠী দেখা হয় যে সে একটা সার্টেন পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশনে আছে কিনা। এটা অনেক ক্ষেত্রে দেখা যায়, এবং দেখা যায় যে এই কারণে অনেকে গবেষণা করতে চেয়েও পারে না, শিক্ষকতা করতে চেয়েও পারে না। আমি যেমন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমি যেহেতু আমার কোনো ধরনের পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েশন নাই, বিগত সরকার আমলে আমি বেশ কয়েকবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অথবা অন্য ডিপার্টমেন্টে যেটা আমার সাথে ম্যাচ করে বা কিছু প্যারালাল হয়, সেটাতে অ্যাপ্লিকেশন করার পরে আমাকে ইন্টারভিউ ডাকা হয়নি। অথচ বর্তমানে আমার সাইটেশন 330-এর উপরে। আমার পিএইচডি মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা তো আমি বলেছি, এবং আমার যে কোয়ালিফিকেশান, সেটা একজন
সিনিয়র লেকচারার হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এটা হয়, কিন্তু বিগত 15টা বছরে আমি কোনোভাবেই আমি অ্যাপ্লিকেশন করে কোনো জায়গায় করিনি। আমার বিএসসিতে একটা সেকেন্ড ক্লাস ছিল। তো সেটা যাই হোক না কেন, 4 ফার্স্ট ক্লাস এখন অনেকেই আছে, কিন্তু সহি 4 ফার্স্ট ক্লাস অনেকের আছে, তাদের কয়জনের সহি আছে বা কয়জনে গবেষণা বোঝে বা কয়জনে জ্ঞান সৃষ্টি করার ক্ষমতা রাখে, এসব বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের আর্গুমেন্ট আছে, সেটা যাচ্ছি না। বাংলাদেশের সবচেয়ে প্রবলেমেটিক যে বিষয়টা এডুকেশন সেক্টরে, সেটা হচ্ছে কর্মসংস্থানবিহীন এডুকেশন। আমি বিবিএ পড়া ছেলেকে, একটা বিবিএ পড়া ছেলে আমি যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, সেখানে বিবিএ পড়া ছেলে, সে গ্র্যাজুয়েশন শেষ করার পরে দেখছি যে সে চালের দোকানে বসে আছে, অথচ তার ইন্টেনশন ছিল যে সে ভালো একটা জায়গায় করবে, ভালো একটা জায়গায় হয়তো সে মার্কেটিং বা ফিনান্সে সে হয়তো সে চাকরি বাকরি করবে। সেটা তার এখন বাংলাদেশে তো অনেক কিছুই হলো ঠিকমতো হয় না। সেটা যাই হোক, আরেকটা জিনিস যে বিষয়টা হয়েছে যে বাংলাদেশে যত ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে, যত ধরনের যেগুলো হলো লাভজনক ইন্ডাস্ট্রি বা লাভজনক নয়, সেই সব জায়গায় দেখা যায় যে তারা যখন কোনো অসুবিধায় পড়েন, তারা অসুবিধায় পড়লে কি করেন, তারা ফান্ড না দিয়ে তাদের মেটেরিয়ালটা নিয়ে আসেন বা প্রবলেমটা নিয়ে আসেন, নিয়ে এসে এক্সপার্টদের সাথে ডিসকাস করে এক্সপার্ট তারা হচ্ছে তাদের ওপিনিয়নটা দেন বা টেস্ট করে কি রেজাল্ট হলো সেটা দেন, দিয়ে একটা ডকুমেন্টস দেন, একটা সেট অফ ডকুমেন্টস দেন, সেই ডকুমেন্টসটা নিয়ে যেয়ে তারা তাদের বিজনেসটা চালু রাখেন এবং দেখা যান যে বাইরে থেকে টেকনোলজিটা আমদানি করেন, বাংলাদেশে সেই প্রোডাক্টটা তৈরি করেন আমদানি করা জিনিসের উপরে, এবং সেই প্রোডাক্টটা দেশের ভিতরে সেল করে ওনারা টাকা পকেটে ভরেন সেই সব ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। যেমন চিনি বাংলাদেশে যে ভৌগোলিক অবস্থায় রয়েছে, এখানে প্রচুর পরিমাণে আখ হতে পারে, হয়ও, কিন্তু তারপরেও বেসরকারি চিনি কলগুলো সেগুলো চিনি আমদানি করে এবং রিফাইন করে, অথচ এখানে কিন্তু চিনি অবশ্যই বাংলাদেশের যে চিনি কলগুলো রয়েছে সেগুলোর যে চিনি সেটাকে নিয়ে রিফাইন করে এটা বাংলাদেশের মধ্যে ওনারাই সেল করতে পারতেন। সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির চাকাটা কিন্তু আরও সচল হতো। এবং আমরা মনে করতাম যে না, আমাদের যে বেসরকারি যারা উদ্যোক্তা রয়েছেন তারা আমাদের জন্য অনুভব করেন। আমি একজন সাধারণ মানুষ হিসাবে এটা এক্সপেক্ট করতেই পারি। এটা এক একজনের বিজনেস পলিসি এক এক রকম থাকে, তবে আমদানি নির্ভর যে কোনো শিল্পই খুবই বিপজ্জনক। কেননা আমদানিতে যখনই কোনো ধরনের প্রাইস হাইক হয় বা কোনো ধরনের চেঞ্জ হয়, তখন এটার উপরে একটা প্রভাব পড়ে। যাই হোক, আমি যে জন্যে বলতেছিলাম যে ধরা যাক বাংলাদেশে একটা কোম্পানি আছে, তারা একটা অটো পার্টস বানায়, অটো রিক্সা যেগুলো হয়েছে সেগুলোর পার্টস বানায়। এখন দেখা গেল অটো পার্টসের জন্য যে শ্যাফটটা দরকার বা যে রোটারটা দরকার, অথবা একটা বোল্ট দরকার, অথবা একটা স্পোক দরকার, সেইটা তৈরি করতে যেয়ে দেখা যাচ্ছে স্পোকটা বা ওইটা ভেঙে যাচ্ছে বা কোনো কিছু একটা হচ্ছে, মেটালের কোনো একটা ডিমেরিট দেখা যাচ্ছে যেটা সলভ করা যাচ্ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, যারা এটা তৈরি করতেছেন তারা সরাসরি কোনো একটা প্রফেসরের কাছে নিয়ে আসতেছেন। বিশেষ করে বাংলাদেশের প্রথম স্থানের যে ইউনিভার্সিটিগুলো, যেমন বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, এইসব জায়গায় এনারা এই প্রবলেমগুলো নিয়ে আসতেছেন। নিয়ে এসে এনারা জাস্ট তাদের প্রবলেমটা প্রফেসর যারা রয়েছেন তাদের সাথে ডিসকাস করছেন, একটা সলিউশন নিচ্ছেন, নিয়ে তারা যেয়ে আবার বিজনেস করতেছেন। কিন্তু জিনিসটা এরকম হলে যেটা হয় যে যখনই একটা স্টুডেন্ট কোনো রিসার্চ করে বা কোনো ধরনের একটা প্রজেক্ট করে বা কোনো ধরনের, যেমন বিএসসি লেভেলে একটা ডেজার্টেশন করতে হয়, মাস্টার্সেও তাই, পিএইচডিতে যে থিসিস সব ক্ষেত্রেই বলা যায়, কিন্তু সেটা নির্ভর করে যে আসলে কাজের ইন্টেন্সিটিটা কীরকম। সেক্ষেত্রে যেটা বলা যায় যে বাংলাদেশে এই যে বিশাল একটা গ্যাপ বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা কিন্তু হিউজ। তার মানে ইন্ডাস্ট্রির প্রবলেমটা এডুকেশনাল ইনস্টিটিউশনে আসবে, এডুকেশনাল ইনস্টিটিউশন তার স্টুডেন্টদেরকে দিয়ে, প্রফেসররা তার যে সংশ্লিষ্ট স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে এই প্রবলেমটা সলভ করানোর চেষ্টা করবেন এবং তাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেবেন, নিয়ে বিভিন্ন ধরনের কঠিন কাজ যেগুলো আছে বিভিন্ন সেক্টরে সেগুলো তিনি করাবেন এবং করার পরে যে রেজাল্ট হবে সেটাতে পাবলিকেশন হবে। পাবলিকেশন শুধু না, সেটার প্যাটেন্ট হবে এবং সেই কাজের যে রেজাল্ট, এই রেজাল্টটা সংশ্লিষ্ট কোম্পানি যে আছে তারা এটার বেনিফিটটা ভোগ করবে এবং তাদের পরবর্তী পর্যায়ে কোনো প্রবলেম হলে আবার তারা এই প্রবলেমগুলো প্রফেসরের কাছে নিয়ে আসলে এইভাবে জিনিসগুলো একটা সাইকেলের মধ্যে আসবে এবং তখনই কেবলমাত্র
এইটা হলো একটা হতে পারে, একটা একটা মানে লাক্সই একটা একটা এডুকেশন সিস্টেম হতে পারে। এটা হলো অ্যাকচুয়ালি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে বিষয়টা, কর্মসংস্থান সৃষ্টির যে বিষয়টা, সেটার জন্য এটা খুবই জরুরি যে ইন্টারাকশন বিটুইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন। আমাদের এডুকেশনাল মানে বিশেষ করে ইউনিভার্সিটিগুলো এটা কলেজিফিকেশন হয়েছে। তারা বিশেষ করে কিছু কোর্স পড়ে, কিছু থিসিস করে, পাবলিকেশন করে, যার কোনো ইম্প্যাক্ট হয় না বা হয় সেটা বিদেশে হয়তো হয়, তারা সেটা নেয়, নিয়ে তারা তাদের মূল্যায়ন করে, তাদেরকে নিয়ে চলে যায়। ব্রেইন ড্রেনটা এই কারণেই হয়। কারণ দেখা যায় যে বাংলাদেশে যত ধরনের স্কলারশিপ প্রোভাইডিং অথরিটি আছে বা প্রজেক্ট করার অথরিটি আছে, তারা এটা কন্টিনিউয়াস মনিটরিংয়ের যে বিষয়টা, এখানে বিশাল গ্যাপ আছে। এবং গ্যাপ শুধু না, এই যে এটার রেজাল্ট যে এইটাতে বাংলাদেশে মানে ইমপ্লিমেন্ট করা যায় বা ইমপ্লিমেন্ট করতে বাধ্য একটা এডুকেশনাল ইনস্টিটিউশন বা একটা ইন্ডাস্ট্রি, সেই বিষয়ে যে বাধ্যবাধকতা সেই ধরনের কোনো কিছু নাই, যার কারণে এখানে খুব প্রবলেম হয়। এবং এই প্রবলেমটা কখনো বাংলাদেশে অ্যাড্রেস করা হয়নি, বা হইলেও এটার বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। তেমন একটা উদাহরণ দেওয়া যায় যে ধরা যাক আমেরিকাতে প্রচুর পরিমাণে গাড়ি, অনেক অনেক গাড়ি আছে, তারা সেই গাড়িগুলো হলো রং করে। তো রিসার্চাররা দেখলেন যে একটা গাড়ি রং করতে যে স্প্রে পেইন্ট আছে, সেই স্প্রে পেইন্টটা যখন পেইন্ট করা হয় প্রাইভেট কারগুলো, একটা সার্টেন অ্যামাউন্টে অন অ্যান অ্যাভারেজ 9 পাউন্ডের মতো রং এটা মিস্ট হিসেবে উড়ে যায়। তার মানে সেটা তো পলিমারিক একটা বিষয়, পলিমারিক পেইন্ট সেইটা যখন, বা সেটা হয়তো এনামেল টাইপের কোনো পেইন্ট, তাহলে এই জিনিসটা যখন অ্যাটমসফিয়ারে যাবে, এই যে মানে এই যে নেবুলাইজড যে ড্রপলেটগুলা, কডয়েড ড্রপলেট, এইগুলো কী হবে? এইগুলো মানুষের হেলথ হ্যাজার্ডের কারণ হবে। এই জন্যে তারা পরবর্তী পর্যায়ে কী করলো, ইলেকট্রোস্ট্যাটিক পেইন্টের উদ্ভাবন করলো, যে গাড়িতে একটা ইলেকট্রনিক বায়াস দেওয়া থাকবে এবং গাড়ির যে পেইন্টটা হবে সেটাকে আরেকটা হলো ইলেকট্রনিক বায়াস দেওয়া থাকবে, যার কারণে স্প্রে যখন করা হবে তখন মানে মিস্ট হয়ে যে উড়ে যাওয়া বা নেবুলাইজড কলয়েড পার্টিকেল যেটা অ্যাটমসফিয়ারে ঢুকবে, সেটার পরিমাণ অনেক কমে গেল। তাহলে এখন ধরে নেওয়া যায় যে আমেরিকাতে যদি ধরা যাক যে হয়তো 60 লক্ষ গাড়ি চলে প্রাইভেট কার, তাহলে প্রত্যেকটা গাড়িতে যদি 9 পাউন্ড করে রং কম লাগে, এই ইলেকট্রোস্ট্যাটিক পেইন্টের এইটার মতো করে হলো ইনফ্রাস্ট্রাকচার মানে গাড়ির এইটাকে যদি তৈরি করে নেওয়া যায়, তাহলে 9 পাউন্ড রঙের যে প্রাইস, প্রতি পাউন্ড রঙের প্রাইস যদি আমি $20 করেও ধরি, তাহলে $180। তাহলে 60 লক্ষ গাড়ির জন্য কত পরিমাণ ন্যাশনাল রেভিনিউ সেভ হবে? এটাই হচ্ছে মানে অ্যাপ্লিকেশন বেসড একটা হলো এডুকেশন। এবং এই অ্যাপ্লিকেশন বেসড এডুকেশন এবং নাই বিধায় আমাদের দেশে যত যারা এডুকেটেড হচ্ছে তাদের স্কিল ডেভেলপ করছে না, বিভিন্ন সাইডে স্কিল ডেভেলপ করার জন্য যে বিষয়গুলো সেগুলো ডেভেলপ করতেছে না। এখন একজন যদি সেলফ অ্যাওয়ারনেসে সে যদি তার স্কিল ডেভেলপ করে, তখনই কেবলমাত্র স্কিল ডেভেলপ হচ্ছে, আদারওয়াইজ এটা বিশাল গ্যাপ থেকে যাচ্ছে। তো এখানে অনেক ধরনের কাজ করার আছে। এবং আমরা যেটা আশা করি সেটা হচ্ছে যে সরকার ব্যবস্থা যেই থাকুক না কেন, তারা ইন্ডাস্ট্রিগুলো যেগুলো আছে, সে যেই ইন্ডাস্ট্রি হোক না কেন, লাভজনক হোক বা অলাভজনক হোক, তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সাথে যারা মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট আছে, যারা গ্র্যাজুয়েশন শেষ করবে, তাদেরকে এডুকেশনাল ইনস্টিটিউশনের থ্রুতে তারা অ্যাডাপ্ট করবে এবং অ্যাডাপ্ট করার কারণে তাদের নতুন নতুন সলিউশন তৈরি হবে, হয়তো নতুন প্যাটেন্টও তৈরি হতে পারে। খুব আশ্চর্যজনক বিষয় হলো, সত্যি ডাক্তাররাই বাংলাদেশে ইন্টার্নি করে, ওনারা 2 বছর ইন্টার্নি করেন, কিন্তু বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের জন্যে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এদের জন্য কোনো ইন্টার্নশিপের ব্যবস্থা নাই। অথচ বাংলাদেশে যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো রয়েছে বা যেসব ইন্ডাস্ট্রিগুলো কেমিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন বা সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন, সেখানে তাদেরকে মিনিমাম 1 বছর ইন্টার্নশিপের যদি ব্যবস্থা করা যায়, তাহলে যেটা দেখা যাবে যে তাদের স্কিল আরও ডেভেলপ করবে এবং তারা আরও বেশি পোটেনশিয়াল হবে এবং তারা দেশে বিদেশে হচ্ছে তারা নিজেদেরকে নেতৃত্বের স্থানে নিয়ে যেতে পারবে। আশা করি এই বিষয়টা যে সরকারি আসুক না কেন, আসেন না কেন, ওনারা এই বিষয়টা নজরে নেবেন। আমি এইটার বিষয়ে একটু আপনাদের কাছে উপস্থাপন করলাম, এই বিষয়টা নিয়ে আপনারা সবাই ভাববেন। ধন্যবাদ।